আহ, এই সবেমাত্র একটা টান টান উত্তেজনাময় ভোট দুপর্বে শেষ হলো। যারা ভোট করেছেন, নিজেরা লড়েছেন, যারা তাদের সঙ্গে যুক্ত ছিলেন, যারা ভোট করেছেন বা করিয়েছেন, সমস্ত রকমের ভোটকর্মী এবং যারা আহ, ভোটার, তাদের সকলের জন্যই, এই যে অল স্টেক হোল্ডার্স অফ দিস ইলেকটোরাল প্রসেস, তাদের সবার জন্যই কিন্তু একটা সময় গেল যেখানে টান টান উত্তেজনা, একটা ধকল। এরপরে সবে মিটেছে, তো তাই কিরকম একটা গল্প বলা, গল্প শোনার মুডে রয়েছি। তো একটা গল্প দিয়েই আজকে শুরু করব। এই গল্পটাও আমার একেবারে ছাত্র জীবনে, যখন স্কুলে পড়তাম সেই সময় শোনা। আমাদের একজন অত্যন্ত সম্মানীয় শিক্ষক, উনি বলেছিলেন, আমরা জোর করে আবদার করায় উনি প্রায়ই এই গল্পটা বলতেন যখনই আমরা গল্প বলার আবদার করতাম। এই গল্পটা উনি বলতেনই ওইভাবে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সমস্ত মানুষ, পশু, জীব জন্তু সবাই পালাচ্ছে নগর ছেড়ে, সবাই বনে জনান্তিকে লুকিয়ে পড়ার চেষ্টা করছে, সেই সময় একজন ছাগ মাতা, তিনি তার সন্তান সন্ততিদের নিয়েও ওই নগর ছেড়ে, মানুষও পালাচ্ছে, তারাও পালাচ্ছে, দৌড়তে 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 শেষে নাকি একটা ঘন অরণ্যে, গভীর জঙ্গলে, যেখানে অতটা যুদ্ধর থেকে ভয় নেই, সেরম জায়গায় একটা আশ্রয় খুঁজে পেল। একটা সরু ইয়ের মধ্যে তারা ওর মধ্যেই প্রবেশ করলো, যেটা আসলে ছিল কিন্তু একটা বাঘের গুহা। সেখানে ঢুকে তো তারা একেবারে পরম নিশ্চিন্তে, বাচ্চা বাচ্চা ছাগল ছানা, তারা দৌড়চ্ছে, ঝাঁপাচ্ছে, খুব মজা পেয়েছে, কারণ ওখানে কোনো বিপদ নেই। যিনি ছাগলের মাতা ছিলেন, ছাগ মাতা, তিনিও খুব একেবারে অত্যন্ত তৃপ্তিতে এবং নিশ্চিন্ত হয়ে তাদের সঙ্গে সময় কাটাচ্ছিল। তো সন্ধেবেলায় যখন তার সমস্ত শিকার টিকার কাজ সেরে বাঘ, যার আসলে গুহা, সে যখন ফিরে আসছে, সেই গন্ধটা সামহাও ওই ছাগ মাথা পেয়ে গেছে। পাওয়াতে সে কি করলো, তাকে তো বাঁচতে হবে, সে যদি গুহা থেকে তখন বেরোতে যায় তার ছানা বোনেদের নিয়ে, তখন কিন্তু একেবারে একেবারে বাঘের মুখে গিয়ে পড়বে, বাঁচার কোনো রাস্তা নেই। আর গুহাটাও তো একদিকে গিয়ে শেষ হচ্ছে, ওদিকে যাওয়ার উপায় নেই, পেছনেরও রাস্তা নেই। সে তখন বুদ্ধি করে একটা বার করলো, তার যারা বাচ্চা কাচ্চা ছিল তাদের শেখালো, তোরা সবাই মিলে একটা, আমরা চল নতুন খেলা খেলি, সবাই মিলে চিৎকার করতে থাক, বাঘ খাবো বাঘ খাবো, আমার কাছে এরকম একটা বায়না শুরু কর। যেমন বলা, বাচ্চাগুলো তো প্রচণ্ড মজা পেয়ে গেছে, যে এতদিনে একটা একটা মজার খেলা পেয়েছি। তো যত ছাগল ছানা ছিল সবাই মিলে ওই বাঘ খাবো বলে চিৎকার শুরু করেছে, লাফাচ্ছে। আর বাঘ যখন ফিরে এসছে গুহার মুখে কাছাকাছি এসে, সে ওই শব্দগুলো শুনতে পেয়েছে। পেয়ে যতই সে বাঘ হোক, সেও যখন শুনছে, সে বলছে, বাবা, এই শিশু কণ্ঠে, বাচ্চা বাচ্চা কণ্ঠের আওয়াজ, যারা বলছে বাঘ খাবো, তাহলে এদের বাবা মা নাকি কত শক্তিশালী, বাচ্চারাই যাদের বাঘ খায়, তাহলে বাবা মা নাকি কি খাবে, বলে সে ভয়ে কিছুটা পিছন মুখ হয়ে পিছটান দিয়েছে আর কি। এখন গল্পটার মোরাল অফ দ্য স্টোরি ইজ, এই যে যখন আর কোনো বাঁচার রাস্তা নেই, তখন যদি তুমি নিজেরা নও সেই রকম করে নিজেকে প্রজেক্ট করো বা প্রমোট করো, অর্থাৎ ছাগল ছানারাও বাঘ খেতে পারে, এইরকম একটা আওয়াজ যদি গুহার ভেতর থেকে বার করা যায়, তখন বাঘও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়। কিন্তু সেই বাঘ যখন তার ধারণাটা ভেঙে আলটিমেটলি গুহায় প্রবেশ করবে, তখন কিন্তু আর ওদের বাঁচার কোনো পথ থাকবে না। তো এই ঘটনাটা এই জন্য হয়তো মনে পড়ল, যে এখন দেখবেন যে আম, অনেক সময় হয়তো যার ক্ষমতা কম, সীমিত, যে দুর্বল, সেই এমন একটা আওয়াজ তৈরি করে বা বাতাবরণ তৈরি করে, যে যেন সেই একেবারে সর্বশক্তিমান, সামনে বাঘ পেলে বাঘকেই খেয়ে ফেলবে আর কি। তো এইরকম একটা হাওয়া তৈরি করা যায়, এটা যায় না যে তা নয়, এটা একটা খুব কৌশলী একটা জায়গা, সেখান থেকে আম, এরকম একটা বাতাবরণ, একটা আবহাওয়া তৈরি করা যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভোট পর্ব মিটলো, সেখানেও নানান রকমের কিন্তু একটা হাওয়া, পরিবেশ, পরিমণ্ডল, আবহাওয়া তৈরি হয়েছে। আহ, মানে দুপক্ষই সমান আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করছেন, আমরা আসবো, আহ, এসে গেছি, এরকম একটা হাওয়া আর কি। তো এইটা নিয়ে না, এক্সিট পোল একেবারে খুব পরিষ্কার করে বলা যেতে পারে যে এক্সিট পোলের, এটা একটা ডেটা সায়েন্সের খেলা, কিন্তু সেই ডেটা সায়েন্স যাতে সায়েন্সের সঙ্গে দূর দূরতক কোনো সম্পর্ক নেই, ডেটা সায়েন্সটাকে ভীষণভাবে ম্যানিপুলেট করা হয়, তার মধ্যে পক্ষপাত দোষ থাকে, এবং যেরকমভাবে কনভিনিয়েন্টলি, অর্থাৎ আমি এই ডেটা সায়েন্সের ইন্টারপ্রিটেশন কিভাবে দেখালে সেটা আমার পক্ষে আর্থিকভাবে
ফলপ্রদ হবে সেইটাকেই দেখানো হয়, কিন্তু তা না হলে খুব একেবারে ডিসপ্যাশনেটলি ঠান্ডা মাথায় যদি আপনারা ভেবে দেখেন, যখন ভোট পর্ব শেষ হয়নি তার আগে এতগুলো কেন্দ্র, এবং আবার বলছি ডাইভার্স জায়গা, যার টপোগ্রাফি ভিন্ন, ডেমোগ্রাফি ভিন্ন, মানুষের মানসিকতা ভিন্ন, সেইখান থেকে আসা যে এক্সিট পোল সেটাকে কম্পাইল করে একটা সিদ্ধান্তে পৌঁছানো, এটা একেবারে অসম্ভব বলা যেতে পারে। ঝড়ে বক মারার মতো কোনো কোনো সময় যদি মিলে যায়, অধিকাংশ সময়ই মেলে না, এবং যেবার মেলে সেটাই কাকতালীয়, না মেলাটা নয়, না মেলাটাই স্বাভাবিক। কারণ এর মধ্যে কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই যে এত সংখ্যক লোক, এত ডাইভার্স পপুলেশন, তাদের সঙ্গে আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন আপনাকে, আপনার চেনাশোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তার চেনা তোষ্য চেনা কাউকে কেউ কোনোদিন ভূত ফেরত কেউ জিজ্ঞাসা করেছে? বা যদি বা জিজ্ঞেস করে, সে যে ঠিকটা বলবে তার কি গ্যারেন্টি আছে? আমি তো কখনো শুনিনি কেউ কাউকে একটা ভূত ফেরত সমীক্ষা এরম হচ্ছে, যেখানে জিজ্ঞেস করছে কোন কনস্টিটিউয়েন্সিতে করে, স্যাম্পেলটা কত বড়। এরা তো কোনোটাই পরিষ্কার করে বলে না যারা এই এক্সিট পোলগুলো করে, কি তাদের ভিত্তি, স্যাম্পেলটা কিভাবে চুজ করা হলো। একটা র্যান্ডাম স্যাম্পেল নিয়ে তো লাভ নেই, সেই স্যাম্পেলটাকে গঠনের পেছনে একটা বিজ্ঞান সম্মত ভিত্তি থাকা দরকার। সেগুলো কতটা হয় সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। কিন্তু যেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই, যে এই এক্সিট পোলগুলো প্রকাশ করার মূলে যে জিনিসগুলো, পারপাসগুলো সার্ভ করে, তার একটা তো হচ্ছে যাদেরকে জেতানো হয় তাদের কর্মীদের মনোবলকে তুঙ্গে পাঠানো হয়, যাতে কাউন্টিংয়ের পর্যায়ে একটা ফায়দা লোটা যায়। উল্টো দিকে যারা যাদেরকে পরাজিত বা পরাভূত বলে দেখানো হয়, তাদের মনোবলদের কর্মী ভেঙে ওই শেষ দফা, যেটাকে লাস্ট মাইল, মানে ভোটের দিনটা, কাউন্টিংয়ের দিনটা ম্যানেজ করাটা খুব জরুরি, সেইখান থেকে তাদেরকে একটু যেন বিচ্যুত করা, এরকমের একটা পারপাসও সার্ভ হয়। কিন্তু তার থেকেও বড় পারপাস সার্ভ হয়, যেটা আমরা দেখেছি এবং অভিযোগও তুলেছিল। রাহুল গান্ধী প্রথম এটা তুলেছিলেন একটা লাস্ট লোকসভা ইলেকশনে সম্ভবত, যেখানে ওই আপকি বার 400 পারের নারা উঠেছিল। এই একটা সাংঘাতিক প্রচার এবং সমস্ত এক্সিট পোলে এইটাকেই একেবারে জাস্টিফাই করানো, সাবস্টেন্সিয়েট করানো। এর ফলে বাজার থেকে, যেটাকে আমরা ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট বলি, সেখান থেকে একটা বিরাট অঙ্কের টাকা হাওয়া হয়ে গিয়েছিল, এবং বেশ কিছু লোক এইটার সুযোগ নিয়ে বাজারটাকে তুলে তারপর যখন আসল রেজাল্টে পড়লো, একটা বিরাট খেলা হয়েছিল। এই খেলাটা যে এবারে চলছে না সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন যুক্তির দিক থেকে দেখতে গেলে, এই যুক্তিটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। এই এক্সিট পোলের পেছনে বিজ্ঞানসম্মত ভিত্তি আছে কি না আছে, সেটাকে যেমন রাইট অফ করে দেওয়া যায়, রুল আউট করা যায় অনেক ইয়েতে, যে কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি সেই অর্থে নেই, যেটা আপনারা একটু মাথা খাটালেই বুঝতে পারবেন। উল্টো দিক থেকে দেখতে গেলে কিন্তু এই যে লজিকগুলো, যে এটা কি পারপাস সার্ভ করে বা কার পারপাস সার্ভ করে এই ধরনের এগুলো, সেইটার আপনি কিন্তু একটা যুক্তিগ্রাহ্য উত্তর খুঁজে পাবেন। তো এই এক্সিট পোল চলছে, সেই এক্সিট পোলের নানান রকমের ফল আসছে। একটা বড় সংখ্যক এক্সিট পোলে বিজেপিকে একেবারে জিতিয়ে দেওয়া হয়েছে, কারণ সেই রকমই একটা পরিবেশ এতদিন ধরে তৈরি করা হয়েছে, যে এবার হচ্ছেই চেঞ্জ হচ্ছেই, এত বিপুল একটা নাকি সংখ্যা নিয়ে তারা আসছে। দু একটা এক্সিট পোল, দু একটা না হয়তো তার থেকে বেশি হবে, তারা আবার তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছেন যে তাদেরই প্রত্যাবর্তন হচ্ছে। তো এই নিয়ে একটা অসম্ভব টানাপোড়েন। আপনি যদি এখন কিছু বিশ্লেষণ করতে যান, লোকে কিন্তু শুনবে না। যাদের কাছে আপনি এই বিশ্লেষণটা দেবেন, তারা বলবে জিতছে কে, কত সংখ্যাটা নিয়ে, অর্থাৎ আলটিমেটলি ইট ইজ দ্য নাম্বার দ্যাট ম্যাটার্স। সবাই ওই নাম্বারটা শুনতে চাইছে, অথচ এই নাম্বারটা দেওয়া কিন্তু অত্যন্ত একটা কঠিন ব্যাপার এই জন্যে, যেরকম একটা খুব চালু আছে প্রবাদ, যেটা আমরা বলি, সেটাকে চেঞ্জ করে বলতে গেলে বলা যায় যে এই যে ভোটারস চরিত্রম, মানে যেটা নারী চরিত্র নিয়ে বলা হয়, সেটাকে যদি আমরা ভোটারের চরিত্র দিয়ে বলি, যে ভোটারস চরিত্রম সরকারস্য যেটা ভাগ্যম দেবা ন জানন্তি কুত মনুষ্যা। অর্থাৎ এই যে যারা সরকারের ভাগ্য নির্ধারণ করে এবং ভোটারের মানসিকতা, সেটা দেবতাও জানতে পারে না, কিন্তু মানুষ তো কোন ছাড়।
কিন্তু সেই চেষ্টাও মানুষ করছে, ভোটারের মন বোঝার চেষ্টা করছে, নানান রকমের সংখ্যা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কি হতে পারে না হতে পারে, কিন্তু এটা বোঝা দুরূহ, দুষ্কর এবং খুবই ডিফিকাল্ট। কিন্তু একটা কথা বলবো, যে যে ফলাফলই হোক না কেন, কাউন্টিংয়ের পরে অন্তত এইটা প্রমাণ হওয়া দরকার বা এইটা মানুষের বুঝে নেওয়া দরকার যে যেটাকে কথায় বলে যে আর্মচেয়ার পলিটিক্স বা আর্মচেয়ার পলিটিক্স, যারা একেবারে এক জায়গায় আরাম কেদারায় বসে রাজনীতিটা করেন, তাদেরকে, যারা আরাম কেদারায় বসে সাংবাদিকতা করেন এবং যারা আরাম কেদারায় বসে বিশ্লেষণ করেন নিজেদের নামের আগে সেফোলজিস্ট, অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট এইসব জুড়ে, তাদের কিন্তু ব্যাকসিট নেওয়া উচিত। কারণ মানুষের সঙ্গে যোগাযোগ থাকাটা, মানুষের মনস্তত্ত্ব বোঝাটা খুবই জরুরি। সেইটা না বুঝতে পারলে সমস্ত হিসেবেই গরমিল হয়ে যেতে পারে। এখন অনেকে বলছেন কিন্তু না, এবারে যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে এবারে কিন্তু পরিবর্তন আসন্ন। এর একটা সম্ভাব্য কারণ হতে পারে যে ধরুন এই যে কেন্দ্রের শাসক দল, তাদের থেকে কিন্তু যে কোনো কারণেই হোক, সেটা তাদের এই যে কার্যকাল, তার মধ্যে একেবারে ছোট বড় মাঝারি থেকে উপরতলার লোক পর্যন্ত কোনো না কোনোভাবে কিন্তু একটা ভয়ের একটা ব্যাপার রয়েছে। চট করে কেউ লোকে ঘাঁটাতে চায় না, বলতে চায় না। অন্যদিকে যারা কিন্তু তাদের পক্ষে বক্তব্য রাখবে তারা অনেক বেশি সোচ্চার। তো সেই হয়তো যে সোচ্চার ভাবটা সেটাই সামনে এসেছে, উল্টো দিকে যারা অন্যরকম ভাবছেন তারা সেইভাবে তাদের মতবাদটা প্রকাশ করেননি। এইটা কুড বি ওয়ান অফ দ্য রিজনস যার জন্য হয়তো অন্য রকমের একটা ইঙ্গিত মিলছে অনেক ক্ষেত্রেই। এটাকেও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ বললাম খুব বড় জনসংখ্যা এবং ডাইভার্স। কিন্তু এটা একটা সম্ভাব্য কারণ যদি আমরা খুঁজতে যাই, এটা একটা হতে পারে যে অনেকে যারা ওদের পক্ষে বলছেন তারা যতটা সোচ্চার, যারা বিপক্ষে বলছেন তারা একেবারেই গুটিয়ে থাকছেন, বলতে চাইছেন না, আগে দেখিনি কি হয়। আপনি দেখবেন যদি ভোটের রেজাল্ট উল্টোপাল্টা হয়ে যায় এবং প্রত্যাবর্তন ঘটে, তখন কিন্তু এই সংখ্যাটাকেই বেশি মনে হবে, তারা এত বেশি সোচ্চার হবে ভয়টা কাটিয়ে। তো এইরকম আমরা দেখেছি, এটা বারে বারে দেখেছি। যেমন এক্সিট পোল দিয়ে শুরু করেছিলাম, এক্সিট পোল যদি আপনারা দেখেন 21, 24 নির্বাচন, তার আগের নির্বাচন, কোনোটাতেই মেলেনি এবং না মেলাটাই স্বাভাবিক। কারণ মনে রাখতে হবে, বিশেষ করে যেখানে দুটো প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ দুয়ের বেশি, সেক্ষেত্রে এই এরর মার্জিন বা ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবারে যদি দেখেন এখানে বিজেপি আছে, তৃণমূল কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে, আরও কিছু ছোটোখাটো দল আছে। তো এই সব মিলে এতগুলো প্রতিপক্ষের মধ্যে প্রবাবিলিটির যে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন, সেইগুলো কিন্তু অনেক বড়। সেটা মেলা এবং অত অল্প সময়ের মধ্যে ভোট মিটতে না মিটতেই, এটা একটা হিউম্যাঙ্গাস জব এবং এটার মেলার চান্স খুবই কম, মানে মেলার প্রবাবিলিটিটা খুব কম থাকে। এটা একটা দিক। এই সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কি হতে চলেছে সেটা যদি আগে কেউ বলতে চায়, তার পেছনে এই এত কিছু ফ্যাক্টর কাজ করে, এগুলো ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে পেশেন্সটা রাখা বেশি জরুরি দ্যান প্রেডিকশনের থেকে পেশেন্স রাখাটা বেশি জরুরি। কারণ কি হবে সেটা ওইভাবে বলা খুবই মুশকিল, কিন্তু যেটা একটা আঁচ পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, সেইটাকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা যেতে পারে। বা আমি যেটা ভাবছি সেটা যুক্তি দিয়ে খাটছে কিনা, সেই যুক্তিটা দিতে বোধহয় আজকাল আমরা খুব ভুলে যাচ্ছি, যার জন্য যুক্তি দিয়ে ভাবি না। যেমন আমরা এই যুক্তিগুলো কখনোই ভাবি না যে যদি ধরে নিই এবার একটা প্রবল হাওয়া বিজেপির পক্ষে আছে, তাহলে কিন্তু সেটা রিফ্লেক্টেড হতো যখন কোনো একটা ভোটের দিনের ছবি, ভোটের প্রচারের দিনের ছবি দেখা যাচ্ছে, একজন বিজেপির প্রার্থীর দিকে বা একাধিক বিজেপির প্রার্থীর দিকে কেউ তৃণমূলের লোকেরা তেড়ে যাচ্ছে, স্লোগান তুলছে, তখন কিন্তু ওই নেতাদের দেখা যাচ্ছে যে তাদের ঘিরে যারা আছেন তাদের মধ্যে যারা সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স বা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পুলিশের সংখ্যা বেশি, সাংবাদিকদের সংখ্যা বেশি, ক্যামেরার আলোর ঝলসানি বেশি, কিন্তু লোক সংখ্যা, সমর্থকদের সংখ্যা কিন্তু সীমিত কম। এটা কেন হবে? এটা কিন্তু যুক্তিতে খুব একটা খাটে না। যদি আমার দিকেই বেশি লোক থাকবে, তারা তো একটা পাল্টা প্রতিবাদ করবে, তারা তেড়ে যাবে এবং উল্টো দিকের লোকেরা 10 বার ভাববে যে ওর পেছনে অতগুলো লোক আছে, আমরা ওদের দিকে ধাওয়া করব না। সাধারণত এটাই সাইকোলজি, এটাই সাইকি, এটাই
মনস্তত্ত্বের বিশ্লেষণ। এমনিতেও বলা হয় যে এবারে ধরুন একেবারে প্লেন অ্যান্ড সিম্পল যে অঙ্ক, তাতে যা দেখা যাচ্ছে, মানে সর্বশক্তি দিয়ে বিজেপি এবার নেমেছিল। ইলেকশন কমিশন বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, সেন্ট্রাল ফোর্স বলুন, আরও নানান এরকম উদাহরণ দেওয়া যেতে পারে। উল্টো দিকে কিন্তু একা মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিরুদ্ধে। সেক্ষেত্রে কিন্তু খুব নর্মাল সাইকোলজি হওয়া উচিত। ওরা অতজন আছে, আমরা একজন, সেখানে কিন্তু এদের এমনিই একটা গুটিয়ে থাকার কথা। কিন্তু যেটা দেখা গেছে বাস্তবের চিত্রে, যেখানে যেখানে বিজেপির প্রার্থীরা গেছেন, যেখানে একটু অন্তত কিছু করার চেষ্টা, সেখানেই কিন্তু একটা ওই যে তারা খাওয়াই বলুন, পাল্টা স্লোগান আসা বলুন, ধেয়ে যাওয়া বলুন, এইগুলোর চিত্র বা ঘটনা কিন্তু ধরা পড়েছে। যেটা কিন্তু একটু ওই দিক থেকে দেখতে গেলে মনে হয়েছে কেন যারা শক্তিশালী তাদের দিক থেকে কোনো প্রতিরোধ এলো না। এইগুলো কিন্তু আছে। এগুলো সব কিছুই আমরা যেটা চাইছি যে পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো আছে সেইগুলো সাজিয়ে তুলে ধরা, তাহলে কিন্তু একটা ওই বিচার বিশ্লেষণ করতে সুবিধে হয়। তো এইটুকুই বলবো, কারণ একেবারে আমাদের কাউন্টিংয়ের দিনের দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। আর মাত্র 2-3 দিনের ব্যবধান। 4 তারিখ 4th মে কাউন্টিং হবে, বোঝা যাবে কে জিতবে, কে হারবে, কে বাংলার মসনদে আবার আসবে, যে সরকার আছে তাদেরই প্রত্যাবর্তন হবে কিনা, নাকি পাল্টে নতুন সরকার আসবে। এই সময় আরেকটা জিনিসও মনে রাখতে হবে, কিন্তু এখন একটা প্রবণতা দেখা দিচ্ছে যে বিভিন্ন জায়গায় অঞ্চলে একটা রিজিয়নাল অ্যাসপিরেশনস গ্রো করছে ক্রমশ, যার জন্যে রিজিয়নাল পার্টিগুলো একটু গ্রো করছিল। কিন্তু শেষ কিছু নির্বাচনে যেটা দেখা যাচ্ছে, কিভাবে সেই নির্বাচন পরিচালিত হচ্ছে সেই প্রশ্ন হয়তো আলাদা, একটা ডিফারেন্ট ডিবেট অলটুগেদার। কিন্তু আবার তার থেকে একটা কেন্দ্রীভূত, অর্থাৎ কেন্দ্রে যে সরকার তারাই রাজ্যগুলোতে থাকবে, এইরকম একটা প্রবণতা আসতে শুরু করেছে। যেটা কিন্তু কিছুদিন আগে যে নতুন করে প্রবণতাটা শুরু হয়েছিল, আপনি দেখবেন বিভিন্ন রাজ্যে রিজিয়নাল ফোর্সেসগুলো মাথাচাড়া দিচ্ছিল। তো আজকে যদি এখানে আবার বিজেপি ক্ষমতা আসে, তখন কিন্তু আবার ওই প্রবণতাটাই আরো জোরদার হবে যে যারা কেন্দ্রে তারাই বিভিন্ন রাজ্যে, অর্থাৎ একটা বিরোধী শূন্য বা বিরোধী মুক্ত ভারত, সেই দিকে হয়তো এগোবে প্রবণতাটা। সেটা গণতন্ত্রের পক্ষে একেবারে একটা বিরোধী শূন্য গণতন্ত্র চলা, সেটা কতটা কাম্য বা কতটা ভালো, সেই প্রশ্নগুলোও কিন্তু তোলা দরকার। এটা জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এগুলো ভাবার সময় এসে গেছে। তো এই সব কিছু আপনারা মাথায় রাখবেন। আমাদেরও যা যা যখন আসবে আপনাদেরকে জানাতে থাকবো। আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন হেডলাইন্স কলকাতা, যেটা সবসময় আপনারা দেখতে পাবেন 24/7 জিও টিভি এবং জিও প্লাস টিভিতে। ডেলি হান্টেও 24 ঘন্টা দেখতে পাবেন। এছাড়া আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সমাজ মাধ্যম তো আছে। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।